হাই অল। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রমিসেস ইন জাভাস্ক্রিপ্ট, যেটা ইন্টারভিউ পার্সপেক্টিভ আর স্ট্যান্ডালোন জাভাস্ক্রিপ্টের কোর ফান্ডামেন্টাল এই দুটোর দিক থেকে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। আর প্রচণ্ড পরিমাণে প্রমিসকে ইউজ করে অ্যাকচুয়াল প্রোডাকশনে কোডও লেখা হয়। তো আমরা এই প্রমিসেসের ক্লাসটাকে দুটো ক্লাসে কভার করব, যেখানে আজকে ফার্স্ট ক্লাসে আমরা জাস্ট প্রমিসেসের যে বেসিক্স আছে সেই বেসিক্সগুলোকে কভার আপ করব। তারপরে আমাদের পরের দিন মানে কালকের ক্লাসে আমরা ইন ডিটেল প্রমিসেসকে কি করে লিখতে হয়, প্রমিসেস কি করে ক্রিয়েট করতে হয়, কি করে কনজাম্পশন করতে হয়, সেই জাতীয় টার্মসগুলো দেখবো। ঠিক আছে? তো স্টার্ট করি। এরপরে প্রমিসেস এমন একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা লোকেরা খুব সহজে বুঝতে পারে না। ঠিক আছে? অনেক জায়গাতে প্রমিসেসকে খুব কমপ্লেক্স করে বোঝানোও হয়, বাট প্রমিসেস সেরকম কোনো কমপ্লেক্স জিনিস নয়। আমরা ইন ডেপথ এক একটা জিনিসকে খুব ভালোভাবে এলাবোরেট করে ডিসকাস করব। তো আমি যদি তোমাদেরকে স্টার্টিংয়ে প্রমিসেসের ডেফিনেশনে নিয়ে যাই, তো প্রমিসেসের ডেফিনেশন কি বলছে এমডিএন, যে the promise object returns a eventual completion or failure of a asynchronous operation and its resulting value. হুম। তো এই প্রথম প্রমিসেসের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা পড়েই আমাদের মনে হলো যে আরে প্রমিসেস নিয়ে তো কিছুই বুঝতে পারছি না, বাট আজকের ক্লাস যখন এন্ড হয়ে যাবে এই ডেফিনেশনটাই তোমাদের কতটা ইজি হয়ে যাবে তোমরা সেটা দেখতে পারবে। তো স্টার্ট করি প্রমিসেস দিয়ে। তো প্রমিসেস অ্যাকচুয়ালি জিনিসটা কি? তো লেটস সি, আমরা যদি খুব লেম্যান টার্মে বলি, যে প্রমিস মানে কি, যে কোনো একটা ইনসিডেন্ট যেটা আমি কারেন্টে পারফর্ম করছি না, বাট আমি বলছি যে ওটা ফিউচারে হতে পারে। কারেক্ট? ওটা ফিউচারে রিলেট করতে পারে। মানে এটাকে যদি আরো সিম্পলিফাই করে বলি, তোমরা সবাই ডিমান্ড করো যে জাভাস্ক্রিপ্টের ক্লাস যাতে ডেলি হোক, বাট সেটা কি ডেলি হয়? অবভিয়াসলি ডেলি হয় না। বাট আমি কি প্রমিস করে রেখেছি যে প্রত্যেক উইকে 3 দিন করে আমি তোমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস নেবো। তাহলে এটা হচ্ছে আমার একটা প্রমিস, যেটা কি হবে, কখনো না কখনো আমার যে ফিউচার, সেই ফিউচার ভ্যালুটাকে এক্সিকিউট করবে। তাহলে এটা হচ্ছে খুব লেম্যান টার্মস এর প্রমিস, যে যেটা কারেন্টে নয়, ফিউচারের কোনো একটা এসিঙ্ক্রোনাস অপারেশন। এরপর কেন এসিঙ্ক্রোনাস অপারেশন? যেই জিনিসটা ফিউচারে হবে সেই জিনিসটাকে আমরা এসিঙ্ক্রোনাস অপারেশন বলি, যেটা আমরা কল ব্যাকের ক্লাসে ভালো করে বুঝে নিয়েছিলাম। এরপরে পার্টিকুলারলি এসিঙ্ক অ্যাওয়েট এই ক্লাসটাকে আমরা এখনো করিনি, এটাকে আমরা পরে করব। বাট প্রমিস ইন জেনারেল আমরা লেম্যান টার্মসে বুঝতে পারলাম। এরপরে আমি যদি আরো ফার্দার ডিটেলসে আসি, যে এই এসিঙ্ক্রোনাস ফাংশনগুলো কি কি হতে পারে। সবার মনে হয় যে এসিঙ্ক্রোনাস ফাংশন মানেই হবে আমার নেটওয়ার্ক কল। আমরা সবাই পড়েছি কম্পিউটার ফান্ডামেন্টালসে যে এসিঙ্ক্রোনাস ফাংশন মানে কি হবে, নেটওয়ার্ক কল। তো নেটওয়ার্ক কল মানে কি, বা এসিঙ্ক্রোনাস ফাংশন মানে কি? এসিঙ্ক্রোনাস ফাংশন মানে হচ্ছে যে আমাদের সেটা নর্মাল কল স্ট্যাক যেটা আছে সেই কল স্ট্যাকে এক্সিকিউট হয় না, সেটা আমার বাইরে কোথাও যায়, দিয়ে সেই বাইরের কিউ এর মধ্যে প্রমিসগুলো বা ওই অপারেশনগুলো একটার পর একটা অ্যালাইন হয়, দিয়ে যার যখন টাইম হয় সে এক্সিকিউট হয়, দেন আবার সে কি করে, কলসটাকে এন্টার করে। এটা হচ্ছে আমার একটা নর্মাল এসিঙ্ক্রোনাস ফাংশনের মানে ওয়ার্কিং ফ্লো। এরপরে এই এসিঙ্ক্রোনাস ওয়ার্কিং ফ্লো ভালো করে বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ইভেন্ট লুপস। আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে ইভেন্ট লুপস। ঠিক আছে? তো ইভেন্ট লুপস আমরা পরে কভার করব, যেখানে আমরা হোল এই যে এসিঙ্ক অপারেশন গুলো কি করে আমাদের কাজ করছে, পুরো যে ডেটা ফ্লোটা সেই ডেটা ফ্লোটা দেখবো। বাট এখন আমরা কি করছি, এখন আমরা নেটওয়ার্ক কল নিয়ে বুঝছি আর এসিঙ্ক্রোনাস ফাংশনের বেসিক ওভারভিউ নিচ্ছি। তো যে কোনো জিনিস যেগুলোর এক্সিকিউট হতে টাইম লাগে সেগুলোকে আমরা বলছি এসিঙ্ক্রোনাস অপারেশন। এরপরে সেই এসিঙ্ক্রোনাস অপারেশনের মধ্যে কি কি হতে পারে, নেটওয়ার্ক কলস হতে পারে। বাট শুধু কি নেটওয়ার্ক কল আমার এসিঙ্ক্রোনাস অপারেশন হবে? কখনোই না। তো একটা খুব মানে ইন্টারভিউ কোশ্চেনে প্যানিক করে যে এসিঙ্ক্রোনাস অপারেশন কি শুধুমাত্র নেটওয়ার্ক কলই হয়? তো এখানে যদি তুমি পার্টিকুলারলি রিক্রুটারকে হ্যাঁ বলে দাও, তাহলে তোমার রিজেকশন হওয়ার চান্স 100%, ইভেন 200%। কেন বলছি? নেটওয়ার্ক কল মানে কি, যে আমার পার্টিকুলারলি যে কম্পিউটারের নর্মাল ওভারফ্লো আছে সেই ওভারফ্লো থেকে, মানে ওভারফ্লো না, যে ফ্লো আছে সেই ফ্লোটা থেকে সে বাইরে চলে যাবে, দিয়ে অন্য একটা নেটওয়ার্কের সঙ্গে সে কানেক্ট হবে। এরপর অবভিয়াসলি সে অন্য একটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হতে টাইম লাগতেই পারে। যেরকম ধরো এটা হচ্ছে আমার একটা নর্মাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা নর্মাল অ্যাপ্লিকেশন। লেটস সি আমি কি বলছি, যে এটা হচ্ছে আমার পেটিএম। এটা হচ্ছে আমার পেটিএম। ঠিক আছে? এরপরে এই পেটিএম এর যে ডেটাবেস, সেই ডেটাবেসটা আমি ধরে রাখছি এটা হচ্ছে পেটিএম হায়দ্রাবাদের অফিস। এটা হচ্ছে পেটিএম হায়দ্রাবাদের অফিস। আর এই পেটিএম এর মধ্যে যত যত ক্যান্ডিডেট আছে হায়দ্রাবাদের,
তাদের সবার যে ব্যাংকিং ডিটেলস, সেই ডিটেলসগুলো কোথায় স্টোর আছে? আমি ধরছি যে এই যে ডেটা ওয়্যার হাউস, সেই ডেটা ওয়্যার হাউসটা পেটিএম এর আছে মুম্বাই লোকেটেড, ঠিক আছে? তো এরপরে যখন কোনো ইউজার কি করছে, পেটিএম ওপেন করছে, দিয়ে তার ব্যাংকের ওয়ালেট দেখছে, বা সরি ব্যাংকের ওয়ালেট না, তার ব্যাংকের ডিটেলস দেখছে, তখন একটা 2-3 সেকেন্ডের বা 1 সেকেন্ডের লোডিং আসে। কেন লোডিংটা আসে? কারণ আমি কি করছি, আমি একটা রিকোয়েস্ট জেনারেট করছি নেটওয়ার্কে। এরপরে যতক্ষণ না আমার রেসপন্স আসবে, ততক্ষণ তো আমি ইউজারকে কিছু একটা দেখাবো যে তোমার নেটওয়ার্ক, তোমার রিকোয়েস্ট মানে তোমার রেসপন্স এখনো আসেনি, সেই জন্য আমি ওকে কি দেখাচ্ছি, এই লোডিং এর আইকনটা দেখাচ্ছি, সেই জন্য ওই বাফারিং এর আইকনটা আসে। ওয়ান্স যখন আমার রেসপন্স চলে আসে, মানে আমার রিকোয়েস্টটা সাকসেসফুলি হ্যান্ডেল হয়ে গেছে, আমি আমার ব্যাংকের ডিটেলস ফেচ করতে পারি। তো এটা কি, এটা হচ্ছে আমার একটা নর্মাল প্রোগ্রামের থেকে বেরিয়ে অন্য এক ধরনের অপারেশন, যে অপারেশনটাকে আমরা বলছি এসিনক্রোনাস অপারেশন, যেটা হতে একটু টাইম লাগছে। এরপরে এটা তো হয়ে গেল ডিবি কল। এই অপারেশনটা কি হয়ে গেল? এই অপারেশনটা হয়ে গেল ডিবি কল। ঠিক আছে, আমি বারবার করে বলছি যে তোমরা এই জাতীয় জিনিসগুলোকে খুব ভালো করে দেখো, কারণ ইন জেনারেল যখন জাভাস্ক্রিপ্ট পড়ানো হয়, তখন খুব নর্মাল ওয়েতে এগুলোকে পড়ানো হয়, কখনো এগুলোকে অ্যাকচুয়াল প্রোডাকশনে কি করে কাজ করা হচ্ছে বা প্রোডাকশন স্ট্যান্ডার্ড যে টার্মিনোলজিস গুলো আছে, সেই টার্মিনোলজিস গুলোকে ইউজ করা হয় না। তো এক একটা টার্ম যখন তোমরা শিখছো, খুব ভালো করে সেগুলোকে ভাবার চেষ্টা করো। এটা হয়ে গেল আমার নেটওয়ার্ক কল বা ডিবি কলের একটা এক্সাম্পল। লেটস সি সেকেন্ড টাইপের আমার এক্সাম্পল কি বলছে। সেকেন্ড টাইপের আমার এক্সাম্পল বলছে, তোমরা সবাই জানো যে আমরা অনেক সময় কি করি, কোনো ফাইল রিড করি, কোনো ফাইল রিড বা রাইট করি। তো ফাইল রিড বা রাইটের জন্য কি করে হয় তোমরা কি কেউ জানো? মানে ধরো আজকে তুমি কি করছো, উম, তোমরা সবাই পার্টিকুলারলি ফেসবুক করেছো, তোমরা সবাই ফেসবুক ইউজ করেছো। তো ফেসবুক বা ইনস্টাগ্রামে কি হয়, ওখানে আমরা স্টোরি আপলোড করতে পারি বা ফটোজ আপলোড করতে পারি। তো এই যে ফটোজ আপলোড করবো, আমরা এখানে কি করি, এই আপলোডের আইকনটাতে ক্লিক করি। ওয়ান্স এই আপলোডের আইকনটাতে আমরা ক্লিক করছি, দেন কি হচ্ছে, আমাদের যে গ্যালারি, সেই গ্যালারিটার মধ্যে যত যত ছবি আছে, সব ছবিগুলোকে কে অ্যাক্সেস করতে পারছে? আমার ইনস্টা। তার মানে এখানে আমি কি অপারেশন পারফর্ম করছি, কোনো একটা ফাইল রিড বা রাইটের, কোনো একটা ফাইল আমি রিড করছি। তাহলে কেউ আমাকে একবার মাইক রেজ করে বলতে পারবে যে এই রিড বা রাইট অপারেশন ইন্টারনালি কি করে কাজ করছে? আমি জাস্ট জানতে চাইছি তোমাদের কি রকম কি আইডিয়া আছে যে এটার পেছনে বিহাইন্ড দ্য সিন কি, কি করে ফাইল রিড বা রাইট হয়? যা মনে হচ্ছে সেটা বলো, কোনো ইস্যু না। এনিওয়ান? তীর্থ? স্যার ফেসবুক, ফেসবুক তো যখন এরকম করতে বলে ডাইরেক্ট অ্যাক্সেসের পারমিশনটা তো চাই ফোন থেকে। কি করে হয় এটা? কি ওএস? ওএস, মানে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। পড়েছো অপারেটিং সিস্টেম? হ্যাঁ স্যার। কোন অপারেটিং সিস্টেম করেছো, উইন্ডোজ না লিনাক্স? লিনাক্স। যে কোনো অপারেটিং সিস্টেম করো, বেসিক যেগুলো থাকে সেগুলো সেম। তো একটু অপারেটিং সিস্টেমের টার্মিনোলজিস থেকে ভাবার চেষ্টা করো যে কি করে আমার ফাইল রিড বা রাইট হয়। হিন্ট দিয়ে দিলাম। সঞ্চরি? অপারেটিং সিস্টেমের কাছে সে রিকোয়েস্ট পাঠায়, তারপরে সে অ্যালাউ করছে কিনা। কার কাছে রিকোয়েস্ট পাঠায় পার্টিকুলারলি? আমি যদি তোমাদেরকে বলে দিই তাহলে তোমরা বলবে আরে এটা তো মাথায় ছিল, জাস্ট মনে পড়ছিল না। তো সঞ্চারী, তুমি ট্রাই করো একবার। স্যার এমডিআর এর যায় রিকোয়েস্টটা মেইন মেমরি থেকে ফেচ করে দেয়। মেন মেমোরি? মেন মেমোরির মধ্যে কি আমার কিছু স্টোর থাকে আদেও? মেন মেমোরি মানে কি? র্যাম। তো হ্যাঁ র্যামের স্যার। মধ্যে কি আমার কিছু স্টোর থাকে? আচ্ছা না। আমার যে কম্পিউটারের মধ্যে অ্যাকচুয়াল ফাইল, সেগুলো কার মধ্যে স্টোর থাকে? হার্ড ড্রাইভের মধ্যে স্টোর থাকে, হ্যাঁ। কারেক্ট? তো ঠিক আছে, আমরা ট্রাই করছি। তো যখন যখন লেটস সি আমি একটা প্রোগ্রামের এক্সাম্পল দিচ্ছি, যে এটা হচ্ছে আমাদের নর্মাল কোড ফ্লো। এই নর্মাল কোড ফ্লোর মধ্যে কি আছে, এরকম মাল্টিপল লাইন্স আছে। তো এই মাল্টিপল লাইন্স এক্সিকিউট করতে করতে যখন এই লাইনটায় রিচ করলো, এই লাইনটায় দেখতে পেলো যে এখানে আমাকে কি করতে হবে, একটা ফাইল ওপেন করতে হবে। কি করতে হবে আমাকে? একটা ফাইল ওপেন করতে হবে। তাহলে ফাইল ওপেন পার্টিকুলারলি এই প্রোগ্রামটার হাতে নেই, ফাইল ওপেন এই প্রোগ্রামটার হাতে নেই। তাহলে এ কি করবে? এ এই রেসপন্সিবিলিটা কাকে পাস করে দেবে?
कर्नल হ্যাঁ স্যার, কার্নেল পড়েছিলাম। কাকে পাস করে দেবে? কর্নেলকে। ঠিক আছে, এরপরে কর্নেল কি ফাঁকা বসে আছে? কর্নেলের কাছে এরকম অনেকেই রিকোয়েস্ট পাঠাচ্ছে। কর্নেল কি মানে যখনই এই পার্টিকুলার জাভাস্ক্রিপ্টের কোডটা বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড কর্নেলকে রিকোয়েস্ট করবে যে আরে আমাকে ফাইল ওপেন করতে হবে, তাহলে কর্নেল কি আমার সঙ্গে সঙ্গে ওকে রেসপন্স দিয়ে দেবে? অবভিয়াসলি না, ना কর্নেল তো ফাঁকা বসে নেই, কর্নেলের কাছে অনেক অপারেশনস আছে, এরকম অনেক রিকোয়েস্ট আসছে। তাহলে কর্নেল ওকে কি বলছে যে একটু প্লিজ ওয়েট করো, দাঁড়াও, যতক্ষণ না তোমার টার্ন আসছে তুমি ওয়েট করো। তো এই জন্য এই যে ফাইলে রিড রাইট অপারেশন, এগুলো কি করছে, একটা টাইম কনজাম্পশন করছে। সেই জন্য এটাও কি রকম একটা অপারেশন, এটাও হচ্ছে আমার একটা এসিঙ্ক অপারেশন। বুঝতে পারলে? তাহলে আমরা দুটো জিনিস এখনো অবধি দেখলাম, একটা হচ্ছে নেটওয়ার্ক কল, মানে বাইরে যাচ্ছি, রিজিয়নের বাইরে যাচ্ছি, একটা হচ্ছে ফাইল রিড রাইট, আরেকটা কি হতে পারে আমার ক্রিপ্টোগ্রাফি। এরপরে ক্রিপ্টোগ্রাফি মানে তোমরা যেটা ভাবছো বিটকয়েন, সেটা না, আমি বলছি ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি, যেটা বললাম যে আমাদের যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কোড আছে, সেই কোডগুলো অবভিয়াসলি কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করে। বাট অনেক সময় কি হয় যে কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো পারফর্ম করতে টাইম নেয়। অবভিয়াসলি টাইম নেবে, কারণ ধরো আমি একটা হ্যাশিং অপারেশন পারফর্ম করছি। হ্যাশিং মানে আমি পাসওয়ার্ডকে একটা এনক্রিপ্টেড স্ট্রিংয়ে চেঞ্জ করছি। তো ধরো এটা আমার পাসওয়ার্ড, বা এটা আমার হচ্ছে নর্মাল কোডের ইয়েটা। তো এখানে আমি কি করছি, লিখে রেখেছি যে পাসওয়ার্ড, এটাকে আমি টেক্সট দিয়ে লিখি, বেটার হবে। সরি, আমি লিখছি পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, পাসওয়ার্ডকে আমি কি করছি, হ্যাশ করছি। তো আমি এখন নর্মাল একটা লাইব্রেরি নিয়ে নিচ্ছি, সেই লাইব্রেরিটার নাম হচ্ছে বিক্রিপ্ট। বিক্রিপ্ট করছি কাকে, আমার ডেটাবেসের মধ্যে যে পাসওয়ার্ডটা, মানে সরি, আমি ইয়ে থেকে যে পাসওয়ার্ডটা নিয়েছি, রিকোয়েস্টের মধ্যে থেকে যে পাসওয়ার্ডটা সেন্ড করেছি, ধরো আমি কি বলছি যে আমার কাছে কি আছে, পার্টিকুলারলি একটা ফর্ম আছে, সাইন আপের ফর্ম আছে। এরপরে তোমরা সবাই সাইন আপের ফর্ম দেখেছো, সাইন আপের ফর্মের মধ্যে কি থাকে, এখানে ফার্স্ট নেম থাকে, এখানে লাস্ট নেম থাকে, এখানে ইমেল থাকে, এখানে পাসওয়ার্ড থাকে, কনফার্ম পাসওয়ার্ড থাকে, দিয়ে সাবমিট বাটন থাকে, কারেক্ট? তো যদি আমি ডেটাগুলো মানে ভালো করে এন্টার করি, প্রপারলি ভ্যালিডেট করি, তারপরে আমি ধরো পাসওয়ার্ড দিয়েছি সায়নদীপ 123, এরপরে এই সায়নদীপ 123টা যদি আমি ডেটাবেসে ডাইরেক্টলি স্টোর করে দিই, তাহলে ইন এনি কেস যদি আমার ডিবি করাপ্ট হয়ে যায়, তাহলে আমার পাসওয়ার্ড লিক হয়ে যেতে পারে। এরপরে তোমাদের মনে হতে পারে যে আরে পাসওয়ার্ড লিক হয়েছে, ঠিক আছে, ফেসবুকে পাসওয়ার্ড লিক হয়েছে, অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো, কি আছে। বাট ভাবো যে এটা হচ্ছে একটা ব্যাংকিং এর ইয়ে। ধরো তোমার পার্টিকুলারলি যে পিএনবি ওয়ান অ্যাপ্লিকেশন আছে, সেই আচ্ছা, পিএনবি ওয়ান অ্যাপ্লিকেশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন, যেখানে আমরা চেক করতে পারি আমাদের সমস্ত ডিটেলস। সরি। তো তোমার ওখানে যে এমপিন, সেই এমপিনটা এরকম করে করাপ্ট হয়ে গেল, তাহলে সেখানে তো প্রচুর বড় একটা রিস্ক আছে। তো এরপরে এরপরে কি করবে তুমি? তো সেই জন্য তুমি ডেটাবেসে ডাইরেক্টলি পাসওয়ার্ডকে স্টোর করবে, তুমি ওটাকে হ্যাশ করবে। তো হ্যাশ করছো কাকে? তোমার রিকোয়েস্টের মধ্যে তুমি যে পাসওয়ার্ডটা সেন্ড করছো, রিকোয়েস্ট ডট পাসওয়ার্ড। এরপরে এই বিক্রিপ লাইব্রেরি কোনো একটা অ্যালগোরিদমকে ফলো করে। ধরো আমি বলছি যে এটা SHA-256 অ্যালগোরিদমকে ফলো করছে। তো SHA-256 অ্যালগোরিদমকে ফলো করার পরেও আমি বলছি যে একটা রাউন্ডে আমি না হ্যাশ করবো না। একটা রাউন্ডে হ্যাশ করলে হয়তো এনক্রিপ্ট মানে ডিক্রিপ্ট হওয়ার চান্স হলেও হতে পারে, হবে না, বাট হলেও হতে পারে। সেই জন্য আমি কি বলবো যে আমি 10টা একে রাউন্ডে হ্যাশিং এর লেয়ার প্রোভাইড করবো, 10টা রাউন্ড অফ হ্যাশিং লেয়ার। এরপরে হ্যাশিং এর এক একটা রাউন্ড পারফর্ম করতে না অনেকটা ইয়ে লাগে। অবভিয়াসলি খুব হেভি ম্যাথামেটিক্যাল অপারেশন এগুলো, প্রচন্ড হেভি ম্যাথামেটিক্যাল অপারেশন। আগের দিন যখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে SHA-256 অ্যালগোরিদমকে ব্রেক করতে কত মিলিয়ন বছর টাইম লাগে, তো একটা রাউন্ডে, তো যদি 10টা রাউন্ড হয়, তাহলে সেটা কতটা বড় একটা কমপ্লেক্স অপারেশন। তো এই জন্য এগুলোতে টাইম লাগে। তো এই হেভি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো আমাকে কি করে না, সঙ্গে সঙ্গে রেসপন্স করে না। তো এগুলোও হচ্ছে নিজের মধ্যে একটা এসিঙ্ক অপারেশন। তো আই হোপ এসিঙ্ক অপারেশন কি কি হতে পারে তোমরা এতটা অবধি বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। हाँ কুল। सर বিকাশ তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইমন তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, কোনো ইস্যু না। তো এরপরে
আমরা আমাদের আজকের টপিক যেটা প্রমিস সেখানে চলে আসি। অবভিয়াসলি কোনো একটা টপিকে ডাইরেক্ট জাম্প করার আগে সেটার যে হিস্ট্রি সেটা মানে প্রোভাইড করা আমি বেশি রেকমেন্ড করি, কারণ ওটাতে তোমরা খুব ভালো রিলেট করতে পারো। এরপরে একটা জিনিস তুমি ভেবে দেখো যে আমাদের জাভাস্ক্রিপ্টে যে ES6, সেই ES6-এ আমার কি হয়েছে, ES6-এ আমার এই প্রমিস বলে জিনিসটা ইন্ট্রোডিউস হয়েছে। তো এটা তো নয় যে পার্টিকুলারলি ES6-এর আগে আমাদের কোনো রকম ডেটাবেস কল হতো না, কোনো রকম এসিঙ্ক অপারেশন হতো না। অপারেশন তো আমার তখনও হতো, আর সেগুলোকে হ্যান্ডেলও করতে হতো। তো তখন তো প্রমিস ছিল না। তো তখন আমরা কি করে হ্যান্ডেল করতাম? কারেক্ট। তো এইখানে স্ট্যাক ওভারফ্লোতে একটা খুব ভালো আর্টিকেল আছে। আমি সেই জন্য তোমাদেরকে সবসময় রেকমেন্ড করি যে তোমরা ডকুমেন্টেশন যত ফলো করবে তত তোমাদের জন্য বেটার। তো এই স্ট্যাক ওভারফ্লোতে এই আর্টিকেলটা কি বলছে, আর দেয়ার স্টিল রিজনস টু ইউজ প্রমিসেস লাইব্রেরিজ লাইক কিউ অ্যান্ড ব্লুবার্ড নাও দ্যাট উই হ্যাভ ES6 প্রমিসেস? তো ইভেনচুয়ালি যখন ES6 ইন্ট্রোডিউস হয়নি, তো তখন ভালোভাবে এই পার্টিকুলারলি এসিঙ্ক অপারেশনসগুলোকে হ্যান্ডেল করার জন্য কোনো একজন ডেভেলপার এই লাইব্রেরিজগুলোকে বিল্ড করেছিল। সেই লাইব্রেরিজগুলোর নাম কি? ব্লুবার্ড আর কিউ। তো ব্লুবার্ড আর কিউ এগুলো দিয়ে আমরা কি করতে পারতাম, খুব ভালোভাবে এসিঙ্ক অপারেশনসদের হ্যান্ডেল করতে পারতাম। আর ইভেনচুয়ালি এই দুটো লাইব্রেরি এতটা পরিমাণে পপুলার হয়ে যায় যে পরে জাভাস্ক্রিপ্টের যে কোর কমিটি আছে সেই কোর কমিটি এটাকে জাভাস্ক্রিপ্টের কোর ফিচারের মধ্যে ইন্টিগ্রেট করে নেয়। তো এখানে কি বলেছে যে আফটার দ্য নোড.js অ্যাডেড নেটিভ সাপোর্ট ফর প্রমিসেস, তারপর থেকে এগুলো এই ব্লুবার্ড কিউ এগুলোকে আর ইউজ করা হয় না, কারণ এগুলো ইভেনচুয়ালি জাভাস্ক্রিপ্টের মধ্যে তারা ইন্টিগ্রেট করে নিয়েছে। আগে কি করতে হতো, আমাদেরকে পার্টিকুলারলি প্যাকেজেস ইনস্টল করতে হতো npm i করে। npm i করে আমাদেরকে কি করতে হতো, প্যাকেজেস ইন্ট্রোডিউস করতে হতো, ইন্ট্রোডিউস না ইনস্টল করতে হতো। এরপরে আমি যদি তোমাদেরকে ব্লুবার্ড, এই ব্লুবার্ডটা নিয়ে একটু বলি। এগেন ব্লুবার্ড প্রমিস, তো তোমরা দেখতে পারো যে আগে কিরকম করে করা হতো। তো এটা হচ্ছে ব্লুবার্ডের অফিসিয়াল ডকুমেন্টেশন, যেটা বললাম যে npm i ব্লুবার্ড। সেই ব্লুবার্ড এরকম করে করতে হতো, দেন আমরা কিরকম করে ইউজ করতাম, এটা প্রমিসের নর্মাল সিনট্যাক্স। ঠিক আছে, তো কাইন্ড অফ এরকম আমাদের কিছু একটা স্ট্রাকচার ছিল। তো এগুলো নিয়ে তোমরা খুব ডিপ ডাইভ করলেও করতে পারো, আর যদি না করতে চাও তাহলেও কোনো ব্যাপার না। জাস্ট একটা ওভারভিউ নিয়ে নিলে। এটা তো নয় যে তোমরা এখন প্রমিস করছো বলে আজীবন ধরে আগেকার ডেভেলপার্সরা প্রমিস করেছে। ES6 তো 2015-তে এসছে, বাট তার আগেও তো এই ডেভেলপমেন্টগুলো চলতো। তো তখন কিভাবে এই ডেভেলপমেন্টগুলো করা হতো, সেই জন্য আমাদের হিস্ট্রিকে রিক্যাপ করা খুব ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং মানে এটা নয় যে আমি কারেন্ট কি করছি, আমাদের পাস্টে কি হয়েছে, পাস্টে কি প্রবলেম ফেস করেছি, সেটার সলিউশন হিসেবে আমরা প্রেজেন্টে কি করছি সেটা ইম্পর্টেন্ট। আর প্রেজেন্টে যেটা করছি সেটাকে আরো মডিফিকেশন করে আমরা ফিউচারে ওটাকে এনহ্যান্স করতে পারি, সেটা আমাদের টার্গেট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক ইন্ট্রোডাকশন অ্যাবাউট ব্লুবার্ড। তো আই হোপ তোমরা ব্লুবার্ডের একটা ওভারভিউ পেয়ে গেলে। সেম এরকম আমাদের কিউও আছে। ঠিক আছে, এরপরে যদি তোমরা এই জিনিসটা বুঝতে পেরে গিয়ে থাকো যে ব্লুবার্ড কিউ এগুলো কি হচ্ছে, তাহলে আমরা প্রমিসেস এর মধ্যে আসছি। সবার ফার্স্টে আজকে আমাদের যে ইন্টেন্ট, সেই ইন্টেন্টটা হচ্ছে একদম লেম্যান টার্মসে প্রমিসকে বোঝা। আমরা প্রমিসের যে অ্যাকচুয়াল সিনট্যাক্স কি করে আমরা প্রমিস ক্রিয়েট করতে পারি, ম্যাক্সিমাম সময় একটা জিনিস আমি বলে দিচ্ছি যে এই যে আমাদের প্রমিসেস আছে, এই প্রমিসেস কি হয়, ম্যাক্সিমাম টাইমে আমরা প্রমিসকে কনজাম্পশন করি। কনজাম্পশন করি মানে কনজাম্পশন করি মানে ওই যে প্রমিসটা আছে, আমরা কোনো নতুন প্রমিসকে ক্রিয়েট করছি না। এবার নতুন প্রমিস ক্রিয়েট করছি না ইন দ্য সেন্স, তো সবার ফার্স্টে ক্লাস শুরু হওয়ার সময় আমরা দেখেছিলাম যে প্রমিস নিজের মধ্যে একটা অবজেক্ট রিপ্রেজেন্টেশন। তো আমরা নতুন প্রমিসকে খুব বেশি ক্রিয়েট করি না, নতুন অবজেক্ট হিসেবে ক্রিয়েট করি না, র্যাদার আমরা প্রমিসকে ইউজ করি। এরপরে কি বললাম, নতুন প্রমিস ক্রিয়েট করি না, নতুন অবজেক্ট ক্রিয়েট করি না, এটা আমরা নেক্সট ক্লাসে আরো এলাবোরেটলি বুঝতে পারবো। আজকে আমরা ফোকাস করব যে কি করে ইনসিডেন্টস গুলো হচ্ছে। তো রিয়েল ওয়ার্ল্ড কিছু সিনারিওস নিই। তো যেরকম এখন আমাদের কি চলছে, এই যে এডটেক, এই এডটেক গুলো এখনকার দিনে খুব পপুলার হচ্ছে। তো সেরকমই প্রত্যেকটা এডটেক মানে তোমরা সবাই জানো যে যেরকম আমাদের আন একাডেমি আছে, যেরকম আমাদের বাইজুস আছে, যেরকম আমাদের ফিজিক্সওয়ালা আছে, যেরকম অন্যান্য আমাদের ইনস্টিটিউট আছে, কারেক্ট।
তো এই এডটেক গুলোতে কি হচ্ছে, মাল্টিপল কোর্সেস প্রোভাইড করা হচ্ছে। কাইন্ড অফ এগুলো কি এডটেক নিজের মধ্যেই একটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্সের মধ্যে কি থাকে, যেরকম প্রোডাক্টস থাকে, এডটেকের মধ্যেও নিজেদের প্রোডাক্টস আছে। তো ধরো আমি একটা এডটেকের প্রোডাক্ট লিস্ট বানাচ্ছি, তাহলে প্রোডাক্ট লিস্ট মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, তাহলে কোন ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা স্টোর করবো মাল্টিপল প্রোডাক্টসকে স্টোর করার জন্য? অবজেক্ট। মাল্টিপল, স্যার অ্যারে। কারেক্ট, অ্যারে। তো ধরো আমি বলছি কনস্ট, আমি এটা নাম দিয়ে দিলাম প্রোডাক্টস ইজ ইকুয়াল টু, তো আমার কাছে কি কি প্রোডাক্টস আছে, আমি ধরছি আমার কাছে পাইথন আছে, আমি ধরছি আমার কাছে জাভাস্ক্রিপ্ট আছে, এগুলো কোর্স, হ্যাঁ। আমি ধরছি আমার কাছে এআইএমএল আছে, আমি ধরছি আমার কাছে ডার্ট আছে। বাই দ্য ওয়ে, তোমরা একটা নিউজ শুনেছো যে গুগলে পাইথনের পুরো একটা টিমকে উইদাউট মানে ম্যানেজারের সাথে কল করে পুরোটাই ইয়ে করা হয়েছে, লে অফ করে দেওয়া হয়েছে, মানে কোনো রকম কনফার্মেশন মেল ছাড়া পুরো একটা পাইথনের টিমকে। রিসেন্ট হয়েছে ঘটনাটা। তো এটার পরে তো চারিদিকে লিঙ্কডিনে খুব এটা নিয়ে কথা হয়েছে। তো তোমরা যদি লিঙ্কডিন ফলো করো, আই হোপ তোমাদের ফিডে আসা উচিত, যদি তোমাদের সেরকম কোনো গুগল কানেকশন কন্টেন্টে থাকে। এসেছিল। হতে পারে। তো আমরা যেরকম মাঝে মধ্যে এরকম সাইড টক্স করি, তো সেখানে এগুলো নিয়ে একদিন আলোচনা করব, কারণ কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে জানাটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাপার্ট ফ্রম আমরা যেটা শিখছি সেটাকে ছেড়ে। ঠিক আছে, তো আমি ধরছি প্রোডাক্টস, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্ট। এই প্রোডাক্টের মধ্যে আমাদের কি কি আছে, চারটে কোর্স আছে, সেই চারটে কোর্স কি, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এআইএমএল আর ডার্ট। এরপরে ধরো কোনো ইউজার কি করবে, এইগুলোর মধ্যে একটা জিনিসকে ও বাই করতে চায়, কারেক্ট? কি করবে, বাই করবে। তাহলে বাই করার আগে আমাকে কি করতে হবে, পার্টিকুলারলি যেই প্রোডাক্টটাকে ও বাই করতে চাইছে সেই প্রোডাক্টটার জন্য আমাকে একটা ক্রিয়েট অর্ডার করতে হবে, ক্রিয়েট অর্ডারের একটা এপিআই বানাতে হবে। খুব নর্মাল সিম্পল টার্মসে যে আমি একটা এপিআই বানালাম, ক্রিয়েট কোর্স অর্ডার, এটা হচ্ছে আমার এপিআই। এই এপিআইটার মধ্যে আমি কি করব, আমার এই যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টসের মধ্যে থেকে নিশ্চয়ই কোনো একটা প্রোডাক্ট যাবে, কারেক্ট? খুব নর্মাল ওয়েতে ভাবছি, এটার যে ফাংশন ডেফিনেশন সেগুলোতে কিচ্ছু যাবো না। জাস্ট আমরা নর্মাল যখন ইউডেমি ওপেন করি বা যখন আমরা ফ্লিপকার্ট ওপেন করি, তখন যেই আমরা কোনো প্রোডাক্টকে বাই নাওয়ে ক্লিক করি, আগে কি হয়, আমার একটা ওই পার্টিকুলার প্রোডাক্টের একটা সামারি পেজ তৈরি হয়, যেখানে প্রোডাক্টের ডিটেলস থাকে, সমস্ত কিছু থাকে, কারেক্ট? একটু রেসপন্স করো পারলে। হ্যাঁ। এরপরে যখনই ওই যে ক্রিয়েট কোর্স অর্ডার, মানে ওই অর্ডারের পেজটা আমরা জেনারেট করে দিয়েছি, এরপরে কি থাকে ওখানে, প্রসিড টু পেমেন্ট। এরপরে কি থাকে আমাদের, প্রসিড টু পেমেন্ট, কারেক্ট? তো আমাদের সেকেন্ড এপিআই কি, আমাদের সেকেন্ড এপিআই হচ্ছে যে আমরা প্রসিড টু পেমেন্টের একটা এপিআই বানাবো, কারেক্ট? যেই এপিআইটার মধ্যে আমাদের কি থাকবে, এই যেই ক্রিয়েট কোর্স অর্ডার, এই যে ক্রিয়েট কোর্স অর্ডারটা এই প্রোডাক্টের মধ্যে থেকে যেই অর্ডার আইডিটাকে সিলেক্ট করবে, সেই অর্ডার আইডিটার বেসিসে আমি কি করব, প্রসিড টু পেমেন্ট করব। সেই অর্ডার আইডিটার বেসিসে আমি কি করব, প্রসিড টু পেমেন্ট করব। এরপরে কি বললাম কিছু বুঝতে পারছি না। আমার কাছে এরকম এন নাম্বার অফ প্রোডাক্ট আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের অ্যারে, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রোডাক্টের অ্যারে। এরপরে আমি কি করছি, এটা হচ্ছে আমার পার্টিকুলারলি ফ্লিপকার্ট। আমার এখানে পছন্দ হলো লেটস সি একটা ওয়াশিং মেশিন। তো এই ওয়াশিং মেশিনটায় আমি যেই এখানে বাই নাও এ ক্লিক করলাম, এটা হচ্ছে আমার বাই নাও অপশন। তাহলে বাই নাও অপশনে ক্লিক করার পরে এই আমাকে একটা অন্য পেজে রিডাইরেক্ট করে দিল, যেই পেজে যখনই আমি যাচ্ছি তখনই কি দেখতে পাচ্ছি, এই অর্ডারটার পুরো সামারি, এখানে ইমেজ আছে, এখানে লেটস সি অর্ডারটার ডেসক্রিপশন আছে, এখানে অর্ডারটার কিছু লেখা আছে, এখানে ব্যাংকিং ডিটেলস আছে, নো কস্ট ইএমআই আছে, এই এরকম যাবতীয় জিনিস আছে, সুপার কয়েন্স আছে, অন্যান্য কিছু আছে। লাস্টে এখানে আমার দুটো অপশন থাকে, ক্যান্সেল আর প্রসিড টু পেমেন্ট। তাহলে এই পার্টিকুলার পেজটা কি, এই পার্টিকুলার পেজটা হচ্ছে আমার ক্রিয়েট অর্ডার, এই পার্টিকুলার পেজটা কি আমার ক্রিয়েট অর্ডার। এরপরে এই ক্রিয়েট অর্ডারের পেজটা আমার কি করছে, এই যে কার্ডস বা এই যে প্রোডাক্টস, সেই প্রোডাক্টসের মধ্যে থেকে যেই প্রোডাক্টটাকে আমি সিলেক্ট করেছি
সেই প্রোডাক্টের রেসপেক্টে একটা ক্রিয়েট অর্ডার পেজ ক্রিয়েট করে দিচ্ছে। তার মানে অর্ডার আইডিটার বেসিসে আমার একটা এরকম পেজ জেনারেট হয়েছে। ওয়ান্স আমি এরপরে কি করছি, প্রসিড টু পেমেন্ট করছি। তাহলে প্রসিড টু পেমেন্ট করার পরে এ আমাকে কি করবে, অন্য একটা ইউআইতে নিয়ে চলে যাবে। কারেক্ট? এটা হচ্ছে আমার প্রসিড টু পেমেন্ট। ভালো করে বুঝবে, কোনো ডাউট এই জায়গাগুলোতে রাখবে না, কারণ অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে এগুলো খুব কাজে লাগে। তো এতটা অবধি ক্লিয়ার? এরপরে লেটস সি, এই যে এন্টায়ার এসিঙ্ক্রোনাস অপারেশন, এই এসিঙ্ক্রোনাস অপারেশনস গুলোকে হ্যান্ডেল করার জন্য যে মেন ফাংশন, সেই মেন ফাংশনটাকে আমরা কি বলি, কলব্যাকস। কারণ কলব্যাকসই আমার যাবতীয় এসিঙ্ক্রোনাস অপারেশনকে হ্যান্ডেল করে। কারেক্ট? তো ধরো ধরো আমি কি বলছি, যে এই ক্রিয়েট অর্ডার প্রোডাক্টস এর মধ্যে থেকে কি করবে, কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করবে। ওয়ান্স যদি এই প্রোডাক্টসকে সিলেক্ট করে নেয়, তাহলে এটার মধ্যে আমি কি করব, একটা এক্সট্রা কলব্যাক ফাংশন বানাচ্ছি। একটা এক্সট্রা আমি কলব্যাক ফাংশন বানাচ্ছি, যেই কলব্যাক ফাংশনটা কি করবে, এই প্রসিড টু পেমেন্টকে কল করবে, মানে এক্সিকিউট করবে। তাহলে ওয়ান্স আমার ক্রিয়েট কোর্স অর্ডার জেনারেট হয়ে যাবে প্রোডাক্টসের মধ্যে থেকে, তারপরে এই ক্রিয়েট কোর্স অর্ডার যেটা রিটার্ন করবে, সেটা কে অ্যাকসেপ্ট করছে, এই ভেতরের ফাংশনটা। তাহলে অর্ডার আইডি দিয়ে আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি, আর এই অর্ডার আইডিটার রেসপেক্টে কোরেসপন্ডিং আমি কি করছি, প্রসিড টু পেমেন্ট করছি। এতটা অব্দি ক্লিয়ার কলব্যাকের বেসিক সিনট্যাক্স? हाँ सर। কুল। বিকাশ বুঝতে পারছো, সৌরভ বুঝতে পারলে? আজকে তো একটু সৌরভ তুমি লেটে জয়েন করলে, লেকচার্স পেয়ে যাবে অবভিয়াসলি, নো ডাউট, বাট এই কলব্যাকস এর ক্লাসটা আগের দিন তো করেছিলে, তো এতটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমরা যাই। বাট বাট একটা জিনিস তোমরা ভেবে দেখো, একটা যখন তুমি পার্টিকুলারলি বিগ টেকে কাজ করছো, তখন বিগ টেকে কি তুমি নিজে পুরো প্রোডাক্টের ওনারশিপ একা ওন করো? অবভিয়াসলি না, মাল্টিপল টিমসে সেগ্রিগেট থাকে। তো ধরো এই যে ক্রিয়েট কোর্স অর্ডার, এই ক্রিয়েট কোর্স অর্ডারের যে এপিআইটা আছে, এপিআই ফর ক্রিয়েট কোর্স অর্ডার, আমি সিও দিয়ে এটাকে বোঝাচ্ছি। আর ধরো আমার যে অন্য আরেকটা এপিআই আছে, সেই এপিআইটা কি নাম, প্রসিড টু পেমেন্ট। ঠিক আছে? এই দুটো আলাদা আলাদা টিমস লিখেছে। তো আমার প্রসিড টু পেমেন্ট কখন হবে, আমার প্রসিড টু পেমেন্ট তখনই হবে যখন আমার এই ক্রিয়েট কোর্স অর্ডার সাকসেসফুলি আমার এক্সিকিউট হবে। যদি আমার এই ক্রিয়েট কোর্স অর্ডার ক্রিয়েট হয়, তারপরেই তো এ এটাকে কল করতে পারবে। কিন্তু আমরা কি বলছি, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে এই যে প্রসিড টু পেমেন্ট আমরা ক্রিয়েট করেছি, ধরো এটা সৌরভ ক্রিয়েট করেছে, এই এপিআইটা কে ক্রিয়েট করেছে, সৌরভ ক্রিয়েট করেছে, আর এটা অন্য কোনো ডেভেলপার ক্রিয়েট করেছে। তো সৌরভ এবার নিজের এপিআইটা ক্রিয়েট করে পুরো ব্লাইন্ডলি বসে আছে, যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমার এপিআইটা পুরো খুব ভালো করে ক্রিয়েট করে দিয়েছি, এখানে কোনো এরর নেই, একদম ফ্ললেস কোড চলছে। বাট এই সৌরভের এপিআইটা ডিপেন্ড কার উপরে, এই ক্রিয়েট অর্ডারটার উপরে, কারণ যতক্ষণ আমার অর্ডার জেনারেট হচ্ছে তার আগে আমি পে করতে পারবো না। তো হতে পারে যে এই ক্রিয়েট কোর্স অর্ডারটা কখনোই প্রসিড টু পেমেন্টকে কল করলো না, বা হয়তো দু তিনবার কল করে দিল। তো সেখানে আমার কোডের মধ্যে একটা বাজে সিচুয়েশন হতে পারে, এরর আসতে পারে। হয়তো এই ক্রিয়েট কোর্স অর্ডার, বাই দ্য ওয়ে আমি এটা কি স্পেলিং লিখেছি, এই ক্রিয়েট কোর্স অর্ডার, এই ক্রিয়েট কোর্স অর্ডারের পেজটা হয়তো, এপিআইটা হয়তো কোনো ইন্টার্ন লিখেছে, বা হয়তো কোনো সিনিয়র ডেভেলপার ঠিকঠাক করে লেখেনি। এরকম মাল্টিপল কেস হতে পারে। তো সৌরভের এপিআইটা তো পুরো ব্রেক হয়ে যাবে, হয়তো সেই প্রসিড টু পেমেন্ট কখনো কলই হচ্ছে না, বা কখনো হয়তো আমি দেখতে পেলাম যে দু তিনবার কল হয়ে গেল। তো এখানে আমার প্রবলেম আসছে। এই প্রবলেমটা থেকে কি হচ্ছে, যে সৌরভ নিজের কোডের ওপরে কন্ট্রোল হারিয়ে ফেলছে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে আমার ইনভার্সন অফ কন্ট্রোল।
ইনভার্সন অফ কন্ট্রোল। এরপরে কি হচ্ছে এই ইনভার্সন অফ কন্ট্রোল, এটাকে আমরা পরে ডিসকাস করবো কখনো। ইনভার্সন অফ কন্ট্রোল, ঠিক আছে। বেসিক্যালি তোমরা যে কলব্যাকস দেখেছো, তো কলব্যাকসে তোমরা শুধু পজিটিভ দিকগুলোই দেখেছো, বাট কলব্যাকের কিছু নেগেটিভ দিকও আছে যেটাকে আমরা বলি কলব্যাক হেল। তো এই কলব্যাক হেল, এটার উপরেও আমরা ডিসকাস করবো কখনো, বাট এখন ওটা ইভেন্চুয়ালি লাগছে না, সেজন্য আমরা করিনি। খুব বেশি বড় টপিক নয়, বাট এখানে সৌরভ তার নিজের কোডের উপরে কন্ট্রোল হারিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি ইনভার্সন অফ কন্ট্রোল। এরপরে ধরো এই যে প্রসিড টু পেমেন্ট, এই প্রসিড টু পেমেন্ট যে ডিপেন্ড করছে ক্রিয়েট ফাংশনের উপরে, সেই ক্রিয়েট ফাংশনটা কি করছে না, এটাকে এক্সিকিউট করছেই না। তো এরপরে এটা সলিউশন কি হতে পারে, আমার তো অ্যাপ্লিকেশন পুরো বন্ধ হয়ে যাবে। আর একটা ই কমার্স বা একটা এডটেকের যে মেন বিজনেস, সেটা কি হয়, তার প্রোডাক্ট বিক্রি করে। তো প্রোডাক্টই বিক্রি হচ্ছে না, তাহলে কতটা পরিমাণে লস হতে পারে, কত পরিমাণে লস হতে পারে, প্রচুর বিজনেস লস হতে পারে। তাহলে এই প্রবলেমটাকে ভালো করে হ্যান্ডেল করার জন্য কে এলো মার্কেটে, মার্কেটে এলো প্রমিসেস। তো প্রমিসেস কি এরপরে সেটা আমরা দেখি। তো এরপরে আমি না এটাকে সেম এরকম করে বলছি যে এই যে ক্রিয়েট অর্ডার, এই যে আমার ক্রিয়েট কোর্স অর্ডার, এ কি করছে, এ আমার পার্টিকুলারলি প্রোডাক্টস থেকে যেই প্রোডাক্টটাকে আমি সিলেক্ট করছি সেটার উপর ডিপেন্ড করে এই পেজটা জেনারেট করবে। আর এটাকে আমি স্টোর করে নিচ্ছি একটা ভেরিয়েবলের মধ্যে, সেটা কিরকম ভেরিয়েবল, একটা প্রমিস, একটা প্রমিসের মধ্যে আমি স্টোর করে নিচ্ছি, ঠিক আছে। এই ক্রিয়েট কোর্স অর্ডার এটা কিরকম ধরনের ফাংশন, এটা একটা এসিং ফাংশন। এটা কিরকম ফাংশন, এটা একটা এসিং ফাংশন। তো এরপরে কি হচ্ছে, এই পার্টিকুলার প্রমিস অবজেক্টটার মধ্যে আমার এই ক্রিয়েট কোর্স অর্ডার যখন সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যাবে, তখন এই যে ডেটাটা রিটার্ন করবে, সেই ডেটাটা কার মধ্যে স্টোর হবে, এই প্রমিসেসের মধ্যে। ইনিশিয়ালি আমরা কি জানি যে পার্টিকুলারলি যে এই ডেটা, মানে যে ডেটাটা আসবে সেই ডেটাটার ভ্যালু কি থাকবে, আনডিফাইন্ড। কারণ অবভিয়াসলি এটা একটা এসিঙ্ক অপারেশন। আর জাভাস্ক্রিপ্ট কি, একটা খুব ইন্টারেস্টিং লাইন তোমাদেরকে বলেছিলাম যে টাইম টাইড আর জাভাস্ক্রিপ্ট কারোর জন্য ওয়েট করে না। তো জাভাস্ক্রিপ্টের কোড পরপর পরপর রান হয়ে যাচ্ছে, পরপর পরপর রান হয়ে যাচ্ছে। তো ধরো ইনিশিয়ালি এই প্রমিস, এই প্রমিসটার মধ্যে যে ডেটা ভেরিয়েবলটা আছে, সেই ডেটা ভেরিয়েবলটার মধ্যে আমি মেমোরিতে অ্যালোকেট করে দিয়েছি যে ঠিক আছে এরকম এরকম কিছু একটা আসবে, কিন্তু এটার মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ হয়নি। তো স্টার্টিং এ এই ডেটা ভেরিয়েবলটা কি দিয়ে আমার ফিল্ড হবে, আনডিফাইন্ড দিয়ে। বাট আফটার সার্টেন টাইম যখন আমার এই এসিঙ্ক অপারেশনটা পুরোপুরি এক্সিকিউট হয়ে যাবে, ধরো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে প্রপার রেসপন্স চলে এলো, তো তখন এই আনডিফাইন্ডটা সরে পরে কি হয়ে যাবে, প্রপার যে রেসপন্স আসছে সেই রেসপন্সটা দিয়ে ফুলফিলড হয়ে যাবে। কারেক্ট? এই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ স্যার। সৌরভ বুঝতে পারলে? ঠিক আছে। বিকাশ তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কুল। এরপরে আমার যদি কি হচ্ছে, এই প্রমিসটা বা এই সেন্ড, সরি এই ক্রিয়েট কোর্স অর্ডার সাকসেসফুলি রেসপন্স রিটার্ন করে দেয় কার মধ্যে, এই প্রমিস অবজেক্টটার মধ্যে। কার মধ্যে, এই প্রমিস অবজেক্টটার মধ্যে, ঠিক আছে। এটা কি প্রমিস, কি প্রমিস একটা অবজেক্ট, এই প্রমিস অবজেক্টটার মধ্যে। তাহলে আমি কি করব, আমি পরের যে মেথড প্রসিড টু পেমেন্ট বলবো এটাকে স্টার্ট করতে। কারণ ওয়ান্স ওই পেজটা যদি রান হয়ে যায় তাহলেই আমি প্রসিড টু পেমেন্ট করতে পারবো। তো প্রমিস আমাদেরকে এক ধরনের স্পেশাল সিনট্যাক্স প্রোভাইড করে, যে সিনট্যাক্সে কি থাকে, আমরা দেন ইউজ করি। তাহলে প্রমিস ডট দেন, দেন মানে কি, যে যদি যদি পার্টিকুলারলি এই প্রমিস অবজেক্টটার মধ্যে আমার ডেটা ফুলফিলড হয়ে যায়, মানে ডেটা চলে আসে, দেনই আমি কি করব, আমার পরের মেথডকে রান করব। আর এই দেন কি অ্যাকসেপ্ট করে, দেন অ্যাকসেপ্ট করে একটা কল ব্যাক, মানে একটা ফাংশনের মধ্যে অন্য একটা ফাংশন। তাহলে লেটস সি আমি ফাংশন নিয়ে নিলাম। এরপরে এই ফাংশনটার মধ্যে আমরা কাকে কল করে দেবো, এই ফাংশনটার মধ্যে আমরা কল করে দেবো আমাদের প্রসিড টু পেমেন্টকে। আর এখানে আমি রিসিভ করে নিয়েছি অর্ডার আইডি। এরপরে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন হতে পারে যে আরে দুটো সিনট্যাক্স তো একই লাগছে, এটার মধ্যে আমরা কি অপটিমাইজ করলাম, কেন আমরা প্রমিস ইউজ করবো, কেন আমরা এই কল ব্যাকটাকে ইউজ করবো না। বাট আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে এই যে প্রমিসেসের সিনট্যাক্সটা, এই প্রমিসেসের সিনট্যাক্সটা ফার 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 বেটার এই আমার কল ব্যাক
এটার থেকে। সরি। এরপরে কেন বেটার? লজিক থাকতে হবে। তো এখানে আমরা এই যে প্রসিড টু পেমেন্ট এটাকে কি করছি, অ্যাজ আ ফাংশন পাস করে দিচ্ছি। আর এখানে আমরা কি করছি, এই পার্টিকুলার প্রসিড টু পেমেন্ট যদি এই প্রমিসটা আমার সাকসেসফুলি ডেটা চলে আসে, এই প্রমিসটার মধ্যে সাকসেসফুলি ডেটা চলে আসে, মানে এই পার্টিকুলার ক্রিয়েট কোর্স অর্ডার এই ফাংশনটা যদি আমার সলভ হয়ে যায়, তাহলে এই প্রমিসেসের মধ্যে ডেটা আসবে। যদি প্রমিসেসের মধ্যে ডেটা চলে আসে তাহলে আমি কি করছি, দেন প্রসিড টু পে কে এক্সিকিউট করতে বলছি। তার মানে সেকেন্ড অ্যাপ্রোচে আমরা একটা ফাংশনকে অ্যাটাচ করছি। সেকেন্ডে আমরা কি বলছি, ফাংশনটাকে অ্যাটাচ করছি। ফার্স্টে কি করছি, ওটাকে পাস করছি, বাইপাস করছে। এরপরে এই দুটো টার্মকে ভালো করে শুনে রাখো, বাইপাস আর অ্যাটাচ এই দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। ফার্স্ট যে কোডটা তোমরা লিখেছিলে লাইন নাম্বার 3, 4, 5, লাইন নাম্বার 3, 4, 5 এ তুমি প্রসিড টু পেমেন্টের কোড ভালো করে তুমি লিখেছো, বাট তুমি ব্লাইন্ডলি ট্রাস্ট করছো কাকে, এই পার্টিকুলার ক্রিয়েট কোর্স অর্ডার। এরপর হতে পারে ক্রিয়েট কোর্স অর্ডার কখনো তোমার প্রসিড টু পেমেন্টকে কল করলো না, তুমি একদম ব্লাইন্ডলি তোমার প্রোগ্রাম মানে হাত ফাত ছেড়ে তুমি আরামসে বসে আছো যে আমার কাজ শেষ, এরপর আমি চিল করব। হতে পারে তোমার মনে হচ্ছে, বাট যেহেতু এই ক্রিয়েট কোর্স অর্ডার এটা অন্য ডেভেলপার টিম লিখেছে, অন্য কমিটি লিখেছে, তো হয়তো তোমার কোডটাকে এরা কখনো এক্সিকিউটই করছে না, বা হয়তো মাল্টিপল টাইমস এক্সিকিউট করে দিচ্ছে। বাট ইন কেস অফ সেকেন্ড আমরা কি বলছি, যে ক্রিয়েট কোর্স অর্ডার এটা একটা এসিং ফাংশন, ঠিক আছে, তাহলে এটা রিজলভ হতে অবভিয়াসলি টাইম লাগবে। তো যখন হবে হবে আমি এটাকে স্টোর করে নেবো কার মধ্যে, একটা প্রমিস অবজেক্টের মধ্যে। ওয়ান্স আমার প্রমিস অবজেক্টের মধ্যে এই ক্রিয়েট কোর্স অর্ডারের মধ্যে যেই ডেটাটা রিটার্ন করছে বা যেই রেসপন্সটা রিটার্ন করছে, কি রেসপন্স রিটার্ন করবে, এই পার্টিকুলারলি আমার প্রোডাক্টসের মধ্যে যা আছে, যেই প্রোডাক্টটাকে আমি সিলেক্ট করেছি, তাহলে পার্টিকুলার একটা অর্ডার আইডির জন্য এ কি করছে, এই পেজটাকে ক্রিয়েট করছে। তার মানে এই অর্ডার আইডির একটা অর্ডার আইডি রিটার্ন করছে, একটা অর্ডার আইডি রিটার্ন করছে। তাহলে যদি অর্ডার আইডি আমার প্রমিসেসের মধ্যে রিটার্ন হয়, দেন আমি কি করব, প্রসিড টু পেমেন্টে যাব। তাহলে এখানে আমি শিওর গ্যারেন্টি থাকছি যে যদি আমার এই লাইনটা এক্সিকিউট সাকসেসফুলি হয়, তারপরে আমি এটাতে যাব। তারপরে এটাতে আমি যাবই। কারেক্ট? তো এবারে তোমরা বুঝতে পারলে যে প্রমিস ইউজ করাটা কেন বেটার, কেন আমরা ফাংশন অ্যাটাচমেন্টে বেশি প্রেফার করছি রাদার দেন ফাংশন বাইপাস। হ্যাঁ স্যার। কুল। ইমন তুমি বুঝতে পারছো? ঠিক আছে, তো এতটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এরপরে না আমরা একটু অ্যাকচুয়াল প্রমিস কি সেটা দেখে নিই। তো যেটা বললাম, আমরা একটা নেটওয়ার্ক কল মারবো, সেই নেটওয়ার্ক কলে যে রেসপন্সটা আসবে সেটাকে আমরা স্টোর করব। এরপরে নেটওয়ার্ক কল আমরা কার হেল্পে করতে পারি, কোন মেথডের হেল্প নিয়ে আমরা নেটওয়ার্ক কল করব, কেউ বলতে পারবে? এর কোনো এপিআই কে কল করাতে হয়? কারেক্ট, এপিআই কে কল করব। কোন মেথড দিয়ে করব? ফেচ মেথড দিয়ে। ফেচ মেথড দিয়ে। কারেক্ট, ফেচ মেথড দিয়ে আমরা আমাদের এপিআই কে কল করব। বাট এই ফেচ তো খুব রিসেন্ট অ্যানাউন্স হয়েছে, ফেচের আগে কি ছিল তো সেটাও আমরা একবার দেখে নিই। তো পার্টিকুলারলি যদিও আমার এগুলো নিয়ে ডিপ ডাইভ করার প্রচন্ড ইচ্ছা ছিল তোমাদের ক্লাসে, বাট ঠিক আছে, পরে কখনো টাইম পেলে দেখা যাবে। তো যতক্ষণ ফেচ আসেনি তার আগে কি করে আমরা এই এপিআই রিকোয়েস্ট করতাম, এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, ঠিক আছে, এটা থ্রু করতাম। ফেচ খুব রিসেন্ট এসছে, খুবই রিসেন্ট, ফেচ খুব একটা বেশি পুরনো নয়। তো এটা দিয়ে করতাম। কখনো আমাকে প্লিজ মনে করিও যদি তোমাদের ইন্টারেস্ট থাকে যে কি করে আমরা আগেকার দিনে এই এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট কল করতাম, সেগুলো নিয়ে যদি তোমাদের জানার ইন্টারেস্ট থাকে তাহলে বলো। তো ঠিক আছে, অবভিয়াসলি যদি তোমাদের টাইম হয়। তো আমাদের গিটহাব কি করে, গিটহাব আমাদেরকে একটা ওপেন সোর্স এপিআই দেয়, যে ওপেন সোর্স এপিআইটার মধ্যে আমরা কল করলে আমাদের গিটহাব প্রোফাইলের এনাফ ডেটা পাই। তো সেই পার্টিকুলার এপিআইটার নাম কি, এপিআই ডট github.com/, তোমাদের কারো ইউজার নেম আমাকে বলবে গিটহাবে, ইউজার নেম? হ্যাঁ, তীর্থ 2580। তীর্থ 2580। তো করলাম। তো কি হচ্ছে, তোমার পার্টিকুলারলি অ্যাকাউন্টের জন্য যাবতীয় যা যা ডিটেলস আছে সব ডিটেলস গুলো এ আমাকে দিয়ে দিল।
এরপরে এখানে একটা অ্যাভাটার ইউআরএল আছে। এই অ্যাভাটার ইউআরএল মানে তোমার যে প্রোফাইল পিকচার সেটা। তো পার্টিকুলারলি এখানে গিয়ে যদি আমরা যাই, দেখি তোমার প্রোফাইলে এটাই আছে, এটাই আছে হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ স্যার। তাহলে তোমার প্রোফাইলে সাকসেসফুলি ডেটাই আমাকে দিচ্ছে। তাহলে এই এপিআইটাকে আমরা কল করব। তো লেটস সি, আমরা বলছি যে কনস্ট গিটহাব এপিআই। কেন এই গিটহাব এপিআইটাকে এরকম করে লিখলাম? আমাদের সিম্পল কিছু নর্মস থাকে যে এরকম করে লিখলে ভালো, বাকি তোমরা তোমাদের মতো লিখতে পারো। দেখবে পার্টিকুলারলি যখন আমরা ডট ইএনভি, তোমরা কেউ ডট ইএনভি ফাইল সম্বন্ধে জেনে মানে জানো? ডট ইএনভির মধ্যে যখন আমরা আমাদের পার্সোনাল সিক্রেটস লিখি, যে ডেটাবেস ইউআরএল, তো তখন আমরা কি করি, পার্টিকুলারলি ভেরিয়েবলের নামগুলোকে ক্যাপসে লিখি। এগেন এটা একটা জাস্ট মিথ, তোমরা চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। তো আমাদের ইউআরএলটা কি ছিল? এটা। তো এটা ছিল আমাদের ইউআরএল। এরপরে এটাকে আমি কি করব? এটাকে আমি ফেচ করব, কারেক্ট? তো ফেচ করছি। আর এই ফেচ মেথড আমাকে কি রিটার্ন করে? ফেচ মেথড আমাদেরকে রিটার্ন করে একটা প্রমিস অবজেক্ট। তাহলে লেটস সি, আমি কি বলছি, ফেচ কাকে ফেচ করব? এই যে আমার গিটহাব এপিআই আছে, সেই গিটহাব এপিআইটাকে আমি ফেচ করছি। আর ফেচ করার পরে আমরা এটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে নিচ্ছি। লেটস সি, আমি বলে দিচ্ছি কনস্ট তীর্থ, তীর্থ ডেটা। হোয়াট দ্য হেল। ঠিক আছে, এটা হয়েছে। এরপরে আমি যদি পার্টিকুলারলি তোমাদেরকে দেখাই যে এই ফেচ মেথডটা যে একটা প্রমিস অবজেক্ট রিটার্ন করবে, তো এই প্রমিস অবজেক্ট জিনিসটা কি? আমরা তো বুঝতেই পারছি না। তো এখন আমরা অ্যাকচুয়ালি দেখবো যে প্রমিস অবজেক্ট জিনিসটা কি। তো লেটস সি, আমরা ইন্সপেক্ট করলাম। একটু এটাকে ডাউন করে নিই, দেন আমরা সোর্সেসে যাই, আর এটাকে এখানে রেখে দিই, প্রমিস জেএস, এটা ডিবাগ সেট করে দিই। ঠিক আছে, তো সেভ। তো এখন তোমরা পার্টিকুলারলি এক সেকেন্ড, এটাকে আমি একটু সেট করে নিই একবার প্রপারলি। একটু করে নিই এটাকে, খুব তোমরা এটাকে দেখতে পারছো, ভিজিবল আছে না? এটাকে আর একটু সরিয়ে নিই। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার আছে, আই হোপ ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার। এক সেকেন্ড, ওকে। তো স্টার্টিং এ আমরা এই স্কোপটাকে এক্সপ্যান্ড করছি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আমাদের পার্টিকুলারলি যে স্ক্রিপ্টস আছে, স্ক্রিপ্টস এর মধ্যে এই যে তীর্থ ডেটা, এই তীর্থ ডেটাটার মধ্যে কি আছে? ভ্যালু আনঅ্যাভেলেবল, মানে কোনো রকম ভ্যালু প্রেজেন্ট নেই, কারেক্ট? কোনো রকম ভ্যালু কি নেই? প্রেজেন্ট নেই। এরপরে এটাকে যে আমরা পরে এক্সিকিউট করব, এ কি রিটার্ন করলো? অবভিয়াসলি যেহেতু এটা একটা নেটওয়ার্ক কল, তো ইনিশিয়ালি এর মধ্যে কোনো ভ্যালু প্রেজেন্ট থাকছে না, বাট যখন এটা রিজলভ হয়ে যাচ্ছে, যখন এ পার্টিকুলারলি রেসপন্স জেনারেট করে দিচ্ছে, তো তারপরে এই জায়গাটা তোমরা ফোকাস করলে যে ভ্যালু আনঅ্যাভেলেবল ছিল, তারপরে যেই আমি কিছুক্ষণ পরে এটাকে আরেকবার এক্সিকিউট করলাম, তো এটার মধ্যে কি হলো? একটা প্রমিস এলো, তার মানে ফেচ। এই ফেচ আমাদেরকে কি রিটার্ন করে? একটা প্রমিস অবজেক্ট রিটার্ন করে। এরপরে এটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি, তাহলে এখানে তোমরা তিনটা জিনিস দেখতে পারবে। কি? একটা প্রোটোটাইপের মধ্যে কি দেখাচ্ছে, যে এটা কিরকম ধরনের অবজেক্ট, এটা হচ্ছে একটা প্রমিস অবজেক্ট। আর প্রমিস স্টেটে কি দেখাচ্ছে, যে এটা স্টেট কি আছে এখন? পেন্ডিং। আর প্রমিস রেজাল্টসে কি দেখাচ্ছে? আনডিফাইন্ড। প্রমিস রেজাল্টস মানে এই যে তোমাদেরকে বললাম যে এই ডেটাটার মধ্যে স্টার্টিং এ কি কোনো রকম ভ্যালু থাকবে আমার? স্টার্টিং এ না। সেই জন্য এই প্রমিস রেজাল্টের শুরুতে কি আছে? পেন্ডিং। আর যে কোনো প্রমিস শুরু হয় কি দিয়ে? স্টেট পেন্ডিং থেকে। প্রমিসের মধ্যে আমার তিন রকমের স্টেট থাকে। স্টেট মানে কি? প্রমিসের কিরকম অবস্থা। তাহলে প্রমিসের যদি আমরা স্টেট বলি পিএস, তাহলে কি কি স্টেট হতে পারে? একটা হতে পারে আমার পেন্ডিং, রিজেক্ট আর রিজলভ। একটা হতে পারে আমার না রিজেক্ট না, একটা হতে পারে আমার ফুলফিলড, আর একটা হতে পারে আমার রিজেকশন। ঠিক আছে, এই তিনটেই স্টেট আছে। এরপর আমরা যদি এমডিএন এর ডক্সে যাই, এমডিএন এর ডক্সেও কি বলছে? প্রমিসের তিনটে স্টেট আছে, একটা পেন্ডিং,
এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, যেখানে প্রমিস ফুলফিলও হয় না আর রিজেক্টও হয় না। ফুলফিল মানে কি, যে আমার প্রমিস সাকসেসফুলি সলভ হয়ে গেছে আর আমি আমার ডেটাকে পেয়ে গেছি। মানে ওই যে আনডিফাইন্ড ফিল্ডটা ছিল, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রমিস রেজাল্টে এখন আছে আনডিফাইন্ড। যদি ফুলফিল প্রমিস হয়ে যায় তার মানে এই আনডিফাইন্ডটা সরে কি হয়ে যাবে, আমার রেসপন্স চলে আসবে। আর ইন কেস যদি আমার রেসপন্স না আসছে, তার মানে ওটা কি স্টেটে চলে যাবে, মানে আমার অপারেশন কি হয়ে গেছে, ফেলড হয়ে গেছে। কারেক্ট? তাহলে প্রমিসেস এর মধ্যে কটা স্টেট আছে, 3 রকমের স্টেট আছে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে এর পরের বার যদি আমরা এটাকে এক্সিকিউট করি, ভালো করে দেখবে, এখন আনডিফাইন্ড আছে, এক্সিকিউট করলাম, এখন কি স্টেট চলে এলো, পেন্ডিং থেকে ফুলফিল স্টেট চলে এলো। কারেক্ট? মানে প্রমিস আমার সাকসেসফুলি রিজলভ হয়ে গেছে। আর রিজলভ হয়ে যাওয়ার পরে আমার কি হচ্ছে, এই প্রমিস রেজাল্টস এর মধ্যে আমার রেসপন্স চলে আসছে। তাহলে এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে এটার মধ্যে এই ইউআরএলটার থেকে যে রেসপন্সটা এসছে সেই রেসপন্সটা স্টোর হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেটাস 200, স্টেটাস 200 মানে আমার পার্টিকুলারলি এটা একটা সাকসেসফুল রেসপন্স। ঠিক আছে? এরপরে এখানে তোমরা বডি দেখতে পাচ্ছ, বডির মধ্যে কি কি আছে, হেডার্স দেখতে পাচ্ছ, এরকম যাবতীয় অনেক জিনিস আছে, এগুলোর ব্যাপারে আমরা অতটা দেখতে যাব না। বাট প্রমিস কি হলো, প্রমিস আমার রিজলভ হয়ে গেছে। কারেক্ট? প্রমিস আমার রিজলভ হয়ে গেছে। তাহলে এখানে আমরা অনেকগুলো জিনিস দেখলাম, যেখানে আমরা প্রমিসেস এর স্টেট দেখলাম, প্রমিসেস এর বিহেভিয়ার দেখলাম। তো আপ টু দিস তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি এখনো স্টিল কোনো জায়গায় প্রবলেম? রিজেক্ট হলে কি হবে ওটা? হ্যাঁ বলো। যদি ওটা ফুলফিল না হয়, যদি রিজেক্ট হতো? ফুলফিল না হয়ে রিজেক্ট হতো, তার মানে চলো দেখি। আচ্ছা, এখানে যদি আমরা তীর্থ 25 এটা না দিয়ে একটা অন্য ইউআরএল দিলাম, ঠিক আছে? তো চলো দেখি কি, একটা ভুল ইউআরএল দিলাম। তো স্টার্টিং এ কি, ডেটা আনঅ্যাভেলেবল, খুব নর্মাল। তারপর আবার এক্সিকিউট করছি, ডেটা আনডিফাইন্ড, মানে এখন প্রমিসটা চলছে চলছে, এখনো আমার স্টেট ফুলফিল বা ইয়ে হয়নি। তারপরে আবার যে ইয়ে করলাম, প্রমিস কি দেখাচ্ছে, প্রমিস ফুলফিল্ড। জাস্ট সেকেন্ড, এটাকে আমি একটু ক্লোজ করে নিই। প্রমিস ফুলফিল্ড, প্রমিসটা তার মানে আমার এক্সিকিউট হয়ে গেছে, কিন্তু যে ডেটা, সেই ডেটাটা আমার আসেনি। এরপরে ডেটা এসেছে না আসেনি সেটা আমরা কি করে বুঝতে পারবো, সেটা কি করে বুঝতে পারবো? তো এটার জন্য চলো একবার এই তীর্থ ডেটা এটাকে আমরা কল করে দেখে নিই, মানে কনসোল ডট লগ করে দেখে নিই। তাহলে সিম্পল আমরা কনসোল ডট লগ করবো, আর এটার মধ্যে আমরা তীর্থ ডেটা এটাকে কল করবো। আমি তীর্থ স্টার্টিং এ ইনিশিয়াল যে ইয়েটা ছিল সেটাকেই রাখছি, ঠিক আছে? তো চলো দেখি। আচ্ছা তোমরা কেউ আমাকে বলতে পারবে, কেউ আমাকে নর্মাল বলতে পারবে যে পার্টিকুলারলি এই জায়গাটাতে মানে লাইন নাম্বার 20-তে কি প্রিন্ট হবে, ইনিশিয়ালি ইনিশিয়ালি কি প্রিন্ট হবে, কেউ বলতে পারবে? অবজেক্ট, কিরকম অবজেক্ট? জেসন ফরম্যাটে কিছু আছে এরকম। আচ্ছা value pair object সেটা ছাড়ো, আমি কি বললাম প্রমিসেস এর তিনটে স্টেট হতে পারে, পেন্ডিং, ফুলফিলড আর রিজেক্ট। তো এই যে লাইন নাম্বার 20, এই লাইন নাম্বার 20-তে আমার প্রমিসেস এর কোন স্টেটটা থাকবে, পেন্ডিং স্টেট থাকবে নাকি ফুলফিল স্টেট থাকবে? पेंडिंग পেন্ডিং স্টেট থাকবে তুমি বলছো, বাকিরা? ফুলফিল থাকতে হবে। ফুলফিল থাকবে। বিকাশ তুমি কি বলছো? fulfilled sir ফুলফিল থাকছে। সৌরভ তুমি কি বলছো? সৌরভ চলে গেছে। ঠিক আছে, ইমন তুমি আছো, আই হোপ নেই। ঠিক আছে, কোনো ইস্যু না। তো চলো আমরা দেখি কি হচ্ছে। তো যেই আমি এটাকে এক্সিকিউট করব, সেভ করলাম, রান করছি, তাহলে কি স্টেট দেখালো, প্রমিস পেন্ডিং। তার মানে লাইন নাম্বার 20-তে আমার কি হয়েছে, প্রমিস পেন্ডিং। বাট যদি আমি এই পার্টিকুলার জিনিসটাকে এক্সপ্যান্ড করি, তাহলে এখানে প্রমিস কি দেখাচ্ছে, फुलफिल्ड তাহলে এটার অ্যান্সার কেউ বলতে পারবে যে প্রথমে আমার দেখালো প্রমিস পেন্ডিং, তারপরে কেন এটা ফুলফিল দেখাচ্ছে? এটা আমার একটা স্টার্টআপের ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, যেইখানে আমি এটা বলতে পারিনি আর আমি রিজেক্ট হয়েছিলাম। ঠিক আছে, পুরো এই সেম জিনিসটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম একটা নেটওয়ার্ক কল দিয়ে দিয়েছিল, সেই নেটওয়ার্ক কলটা থেকে স্টার্টিং এ আমার প্রমিস পেন্ডিং দেখাচ্ছে,
আমিও তোমাদের মতো বলেছিলাম যে ঠিক আছে চলো প্রমিস কি করবে, এই লাইনটাই তো পুরোপুরি ফেচ করে এখানে তীর্থ ডেটাটাকে রিটার্ন করে দেবে, তাহলে এখানে স্টেট দেখাবে ফুলফিল্ড। বাট তারপরে আমি ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়ে যাই। ঠিক আছে, তো এরপরে সঞ্চারী যখন বললো যে এখানে পেন্ডিং দেখাবে, পেন্ডিং তো দেখাচ্ছে, ঠিক আছে, একদম কারেক্ট। বাট যে এটাকে এক্সপ্যান্ড করছি, তো প্রমিস স্টেট ফুলফিল কেন দেখাচ্ছে, এটা আমার বুঝতে অনেকটা টাইম লেগে গেছিল, অনেক আর্টিকেলস লেগে গেছিল, অনেক দিন আমি এটাতে টাইম ওয়েস্ট করেছিলাম। বাট এটা সেরকম কোনো ডিফিকাল্ট কিছু না। তোমরা ভালো করে দেখো কি বলেছিলাম, যে টাইম টাইট জাভাস্ক্রিপ্ট কারোর জন্য ওয়েট করে না। তাহলে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে, যে জেএস এর ইঞ্জিন আছে, ও কি করবে, পরপর পরপর লাইনগুলোকে এক্সিকিউট করা শুরু করবে। তাহলে ইনিশিয়ালি যখন এই প্রমিসটা এক্সিকিউট হচ্ছে, তো তখন এ কোন স্টেটে আছে, পেন্ডিং স্টেটে আছে। এ তো ওয়েট করছে না, এ তো আর ওয়েট করছে না, এ কি করছে, তার পরের লাইনটাকেও এক্সিকিউট করে দিচ্ছে, তার পরের লাইনটাকেও এক্সিকিউট করে দিচ্ছে। তো ইনিশিয়ালি তীর্থ ডেটার মধ্যে যে প্রমিস অবজেক্টটা আছে, সেই প্রমিস অবজেক্টটা কি হচ্ছে, পেন্ডিং স্টেটে আছে। সেটা কি স্টেটে আছে, পেন্ডিং স্টেটে আছে। বাট হয়তো কিছু মিলি সেকেন্ড পরে কি হচ্ছে, আমার এই গিটহাব ডেটা থেকে ডেটাটা সাকসেসফুলি তীর্থর মধ্যে চলে আসছে। তার মানে এরপরে এই পেন্ডিংটা, মানে স্টেটটা পেন্ডিং থেকে সরে কি হয়ে যাবে, ফুলফিল্ড হয়ে যাচ্ছে। তো এখানে তুমি কাইন্ড অফ বলতে পারো যে এটা আমাদের যে ডেভেলপার্স টুল, সেই ডেভেলপার্স টুলের একটা গ্লিচ। কারণ ডেভেলপার্স টুল এতটা ফাস্ট ওয়েতে কোনো জিনিসকে রেন্ডার করতে পারে না। এরপরে আরেকবার যদি এটাকে দেখাই, সেভ করলাম ইনিশিয়াল স্টেটে, দেখবে সেভ করলাম প্রমিস পেন্ডিং, যে এটাকে এক্সপ্যান্ড করছে, এতক্ষণ আমার প্রমিস রিজলভ হয়ে গেছে, তার মানে ফুলফিল্ড। সেই জন্য এখানে কি দেখাচ্ছে, ফুলফিল্ড। কারণ ওই টাইমটার পরে কি হচ্ছে, আমি ডেটা পেয়ে যাচ্ছি, তো ডেটা পেয়ে যাওয়ার পরে আমার এটা কি হয়ে যাচ্ছে, প্রমিস স্টেট ফুলফিল্ড। আর এটার মধ্যে আমি কি পেয়ে যাচ্ছি, আমার রেসপন্স পেয়ে যাচ্ছি, কারেক্ট। এটার মধ্যে আমি কি পেয়ে যাচ্ছি, আমার রেসপন্স পেয়ে যাচ্ছি। তো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারলে, যে কেন এখানে পেন্ডিং দেখাচ্ছিল, কেন ওখানে পেন্ডিং দেখাচ্ছিল, আর তারপরে কেন ওই জায়গাটায় প্রমিস স্টেটে ফুলফিল দেখাচ্ছে। তো এই জিনিসটা ক্লিয়ার। এরপরে ধরো আমি এটাকে চেঞ্জ করে ইউজ বলে দিচ্ছি, চেঞ্জ করলাম, এখানে যাচ্ছি, প্রমিস পেন্ডিং, এখানে তো দেখাচ্ছে ফুলফিল্ড, এখানে তো দেখাচ্ছে ফুলফিল্ড, কিন্তু তারপরে যেহেতু আমার ইউআরএলটাও খারাপ, মানে আমার ইউআরএলটার মধ্যে ভুল আছে, সেই জন্য প্রমিস তো ফুলফিল্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো রকম ডেটা পাচ্ছি না। তার মানে আলটিমেটলি আমার এই প্রমিসটা কি হয়ে যাচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে। প্রমিসটা তো হচ্ছে, কিন্তু ডেটা পাচ্ছি না, সেই জন্য ওটা ইভেনচুয়ালি রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, কারেক্ট। কারণ এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে গেট 404 নট ফাউন্ড, এই ইউআরএলটা রেসপেক্টে কোনো রকম ইয়ে নেই, কারেক্ট। এরপর লেটস সি, এখানেই আমরা 15 দিয়ে দিচ্ছি। তো এখানে গেলাম, প্রমিস ফুলফিল্ড, রেসপন্স এগেন আসছে, ও সরি, এখানে যাব, এগেন এটাও কি বলছে, এরকম কোনো ইয়ে নেই, কারেক্ট। এখানে ওকেতে কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে, ওকেতে কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। আর স্টেটাসে কি দেখাচ্ছে, স্টেটাস কোডে 404, কারেক্ট। তো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। কারোর কোনো প্রবলেম এখানে, না স্যার, ঠিক আছে। বুঝতে No, পেরেছো? sir. হ্যাঁ স্যার। কুল। তো এরপরে আমরা এক সেকেন্ড দাঁড়াও just। কুল। তো এরপরে আমরা একটু ইন্টারভিউ পার্সপেক্টিভের দিকে চলে আসি, যে এই প্রমিস জিনিসটাকে যদি আমি তোমাদেরকে ডিফাইন করতে বলি, তাহলে কি করে তোমরা ইন্টারভিউতে ডিফাইন করতে পারো। তো অনেকে এই প্রমিসটাকে কি বলে, একটা কন্টেনার হিসেবে ট্রিট করে। এই কন্টেনারটার মধ্যে কি হয়, একটা ভ্যালু স্টোর হয়, যেই ভ্যালুটা কোথা থেকে আসে, আমার এসিঙ্ক অপারেশনের থেকে আসে, কারেক্ট। আর যে এসিঙ্ক অপারেশনটা আমার কখন রিজলভ হয়, ফিউচারে। তো
তো এটাকে যদি তোমরা বলতে চাও তাহলে কিরকম করে বলতে পারো যে প্রমিস ইজ আ কন্টেনার or a placeholder that stores a value that get resolved by a async function in future. মানে আমি ফিউচারের কোনো একটা ভ্যালু কে নিজের মধ্যে স্টোর করার জন্য যেই রিপ্রেজেন্টেশনের মানে যেই অবজেক্ট রিপ্রেজেন্টেশনের মধ্যে আমি স্টোর করছি সেটাকেই বলা হচ্ছে আমার প্রমিস। এরপরে কি বললাম আরেকবার বলছি যে a promise is an object that stores a value that get returns by an asynchronous function. ক্লিয়ার এতটা? এসিঙ্ক্রোনাস অপারেশন हाँ থেকে सर যেই ফাংশন এসিঙ্ক্রোনাস অপারেশন থেকে যেই ডেটাটা রিটার্ন হচ্ছে যেটা আমার ফিউচারে রিটার্ন হবে সঙ্গে সঙ্গে নয়, কারণ এসিঙ্ক্রোনাস অপারেশন আমার সঙ্গে সঙ্গে এক্সিকিউট হয় না। তো সেই ভ্যালুটাকে স্টোর করার জন্য আমি যেই অবজেক্টের মধ্যে স্টোর করছি সেই অবজেক্টটাকে বলা হচ্ছে আমার প্রমিস অবজেক্ট। ঠিক আছে? তো আই হোপ এটা বুঝতে পেরেছো। এরপরে আমি যদি তোমাদেরকে এমডিএন এর ডকুমেন্টেশনে নিয়ে যাই তাহলে এমডিএন এর ডকুমেন্টেশনে কি বলছে? A promise object represents the eventual completion of an asynchronous operation and its resulting value. A promise is an object representation. একটা প্রমিস কি? একটা প্রমিস হচ্ছে একটা অবজেক্টের রিপ্রেজেন্টেশন, যে অবজেক্ট রিপ্রেজেন্টেশনটা কি করছে আমার ইভেনচুয়াল কমপ্লিশন, মানে যেটা কারেন্ট কমপ্লিট মানে কারেন্টে কমপ্লিট হবে না, ইভেনচুয়াল পরে ইভেনচুয়ালি কমপ্লিট হবে ধীরে ধীরে অফ কার একটা এসিঙ্ক্রোনাস অপারেশনের, হতেও পারে ফেল হতে পারে, বাট ইভেনচুয়াল কমপ্লিশন অফ অ্যান এসিঙ্ক্রোনাস অপারেশনস অ্যান্ড ইটস রেজাল্টিং ভ্যালু। তাহলে স্টার্টিং এ এই যে লাইনটা তোমাদের এতটা টাফ লাগছিল, আই হোপ এখন তোমাদের এই জিনিসটা ইজি লাগছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই প্রমিস জিনিসটা কি, যে প্রমিস ইজ অ্যান অবজেক্ট রিপ্রেজেন্টেশন অফ কি ইভেনচুয়াল কমপ্লিশন অফ অ্যান এসিঙ্ক্রোনাস অপারেশন অ্যান্ড ইটস রেজাল্টিং ভ্যালু। খুব ইজি আছে। এই জিনিসটাকে যদি তুমি ইন্টারভিউতে বলো তোমার ইন্টারভিউয়ার কখনোই তোমাকে আর কাউন্টার কোশ্চেন জিজ্ঞেস করবে না। বাট যদি তুমি ইন্টারভিউয়ারকে এরকম করে বলো যে অবজেক্ট ইজ আ কন্টেনার দ্যাট স্টোরস দ্য ভ্যালু which get resolved by an which get resolved by an asynchronous operation in future, তাহলে তোমাকে এর আরো ফার্দার এক্সপ্লেনেশন মানে করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, অনেক তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে এটার ব্যাপারে যে কন্টেইনার মানে কি, এটা কি, ওটা কি। তো অত ইয়েতে যাওয়ার দরকারই নেই, তুমি যে সিম্পল এই ডেফিনেশনটাই বলে দাও যে প্রমিস ইজ এ অবজেক্ট রিপ্রেজেন্টেশন দ্যাট স্টোরস দ্য ইভেন্চুয়াল কমপ্লিশন অফ অ্যান এসিঙ্ক্রোনাস অপারেশন অ্যান্ড ইটস রেজাল্টিং ভ্যালু। সিম্পল, ও আর তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করতেই পারবে না। তো আই হোপ তোমরা প্রমিস কি সেটা ভালো করে বুঝতে পেরেছো। হ্যাঁ তো এখানে আমাদের যে প্রমিসের বেসিক ক্লাস ছিল সেই প্রমিসের বেসিক ক্লাসটা আমরা কমপ্লিট করে নিয়েছি।